নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আবার উপস্থিত হয়েছি আমার ছাত্রছাত্রীদের সামনে। PHIC 109 সম্পর্কে কিছু আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে ইউনিট 7-8 কে নিয়ে। তো এই যে নায়ক আর হিস্টোরিওগ্রাফি, এই দুটো নায়ক আমরা যদি সাধারণভাবে নায়ক বলি, নায়ক বলতে কি বোঝাচ্ছে? নায়ক হচ্ছে যারা লিডার, যারা লিডারশিপ দেয়, তাদেরকেই আমরা নায়ক বলে থাকি। কিন্তু এই ইউনিটে নায়ক বলতে শুধুমাত্র সাধারণ অর্থে লিডার বোঝায় না, এর সঙ্গে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে আছে। কি প্রেক্ষাপট? না, দক্ষিণ ভারতের আগে আমরা বলেছিলাম যে মুহাম্মদ বিন তুগলকের রাজত্বের শেষ পর্যায়ে দক্ষিণ ভারতে দুটো রাজ্যের উদ্ভব হয়েছিল, বাহমানি আর বিজন। এই নায়ক সম্পর্কিত আলোচনার এই বিজয়নগরের ইতিহাস, বিজয়নগরের শাসকদের নামের সঙ্গে সংযুক্ত রয়েছে। এই বিজয়নগরে আমরা মনে আছে আমরা সেই ফিউডালিজম সম্পর্কে পড়েছিলাম। সেই ফিউডালিজমে আমরা কি বলেছিলাম? ইউরোপের ফিউডালিজমে যে রাজারা সামন্তদের জমি দান করে, তার বিনিময়ে, এবং তাদেরকে নানান রকম পোস্ট দেয়, পদ অর্পণ করে, তাদেরকে নানান রকম পদে তাদেরকে নিযুক্ত করে। তার বিনিময়ে যখন কোনো বিপর্যয় উপস্থিত হয়, যুদ্ধকালীন পরিস্থিতির সূত্রপাত হয়, তখন সেই ফিউডাল লর্ডসদের রাজাকে তাদের অস্ত্র শস্ত্র, সৈন্য সামন্ত দিয়ে, সৈন্য বাহিনী দিয়ে সাহায্য করতে হতো। এই যে নায়কদের আলোচনা সম্পর্কেও সেই কথাটারই পুনরাবৃত্তি করতে হয়। এই নায়করা ছিলেন এক শ্রেণীর সমর নেতা বা সামরিক নেতা, যারা বিজয়নগরের রাজাদের হয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেন। এবং এদের আবির্ভাব কখন ঘটে? না, পঞ্চদশ ও ষোড়শ শতক। ভারতের ইতিহাসে পঞ্চদশ শতকটার কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে, কারণ সেই সময়ে হচ্ছে সুলতানি শাসনের শেষ পর্যায়, এবং এরপরই ষোড়শ শতকে আমরা দেখলাম যে শতাব্দীর প্রাচীন যে সুলতানি সাম্রাজ্য, সেই সাম্রাজ্য কিভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ল, এবং সেই ধ্বংসস্তূপের উপর একটা নতুন সাম্রাজ্যের আবির্ভাব হল। তাহলে সেই সাম্রাজ্য কি? না,
মুঘল সাম্রাজ্য। ধ্বংসস্তূপ কোন সাম্রাজ্যে? সুলতানি সাম্রাজ্যে, সুলতানি বংশের। এবং যখনই একটা কেন্দ্রীভূত শাসন দুর্বল হয়ে পড়ে, তখনই কিন্তু সেই কেন্দ্রীয় যে শাসন, যেই যে রাজ্যগুলির উপর তাদের প্রতিপত্তি স্থাপন করেছিল, সে তার উপর থেকে সেই আধিপত্য লুজ হতে শুরু করে, আলগা হতে শুরু করে। এবং সেই সুযোগে সকল যে ওই প্রাদেশিক শাসনকর্তা এবং যে পদানত রাজারা, তারা স্বাধীনতা ঘোষণা করে। এবং তখন যেটা একটা সংগঠিত সংযুক্ত একটা সাম্রাজ্য ছিল, সেটা তখন কি হয়ে যায়, তার মধ্যে একটা ফ্র্যাগমেন্টেশন আসে, সেগমেন্টেশন আসে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায় বলা যায়। এবং এই প্রত্যেকটি রাজ্য কিন্তু পরস্পরের সঙ্গে তাদের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্বে তারা জড়িত ছিল। এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতের আমরা যদি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা যদি ভারতের রাজনৈতিক মানচিত্রটা দেখি, চালচিত্রটা দেখি, তবে আমরা কি দেখব, যে এই নিজেদের মধ্যে দ্বন্দ্বের জন্যই কিন্তু অতি সহজে বৈদেশিক শত্রু ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই যে গুপ্ত রাজত্বের শেষ ভাগে বা গুপ্ত শাসন যখন শেষ হয়ে গেল, তখন উত্তর ভারতে বহু রাজ্যের উদ্ভব হয়েছিল। বাংলাতে পৃথক রাজ্য, কনৌজে পৃথক রাজ্য, দাক্ষিণাত্যে পৃথক রাজ্য, এই যে একাধিক রাজ্য প্রত্যেকের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এবং এই কারণেই কিন্তু দক্ষিণ থেকে রাজারা গিয়ে উত্তর ভারতকে জয় করেছেন এবং উত্তর ভারতকে টুকরো করেছেন। এবং আবার দক্ষিণ থেকে রাজারা গিয়ে আবার বাংলাকেও আক্রমণ করেছেন। উদাহরণস্বরূপ আমরা চোল বংশের কথা উল্লেখ করতে পারি। এগুলো কেন বলছি না, এই যে সমর নেতা বা এই যে বিজয়নগরের পৃথক ইতিহাস পৃথকভাবে আলোচনা করার যে হয়নি, বা সেই ইউনিট আমরা বিজয়নগরের আলাদা করে ইউনিটের আলোচনা, মানে আমি যেগুলো পড়িয়েছি তার মধ্যে আসেনি। সেই জন্যেই এই কথাগুলো আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশনে দিয়ে দিচ্ছি, যে এই মোহাম্মদ বিন তুগলকের শাসনের শেষ ভাগে কিন্তু এই হিন্দু যে রাজ্যটি উদ্ভব হয়েছিল। এবং কালচারালি আমরা তো জানি সমস্ত রাজারাই, সকল রাজাই, তারা অধিকাংশই তারা বাহুবলী হয়, তারা রাজনৈতিকভাবে তারা অনেক শক্তিমান হয়। কারণ শক্তিমান না হলে কিন্তু রাজ্য শাসন করা যায় না এবং বেশি দিন সেই রাজ্য স্থায়ী হয় না। কিন্তু তার পাশাপাশি যখন সেই শাসকেরা সংস্কৃতির চর্চা করেন, স্থাপত্য ভাস্কর্যের চর্চা করেন, সাহিত্যের চর্চা করেন, তখনই কিন্তু ইতিহাসে সেই বংশ, সেই রাজবংশ একটা স্বতন্ত্র একটা রূপ পায়। উদাহরণস্বরূপ এর আগে আমরা গুপ্ত সাম্রাজ্য পড়েছি। গুপ্ত রাজারা, বিশেষ করে আমরা যে সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাদের কথা যে আগে উল্লেখ করেছিলাম, কেন তাদের যে সময়কালটা এখনো পর্যন্ত তারা কেন ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন, কেবলমাত্র তাদের বাহুবলের জন্য নয়, তাদের যে বিদ্যার যে চর্চা। সম্রাট আকবর তিনি কেন এখনো তার একটা স্বতন্ত্র একটা মর্যাদা মধ্যযুগীয় ভারতের ইতিহাসে, তার কারণ তিনি ছিলেন উদার, তিনি বিদ্যার অনুরাগী ছিলেন। তার রাজত্বে সমস্ত তার রাজদরবারে তিনি অনেক বিদ্যার মানুষের পৃষ্ঠপোষকতা করেছেন এবং তিনি জিজিয়া করকে তুলে দিয়েছিলেন। তিনি হিন্দুদের সঙ্গে তার একটা পৃথক একটা অন্য একটা সম্পর্ক ছিল। তিনি নিজে অন্য ধর্মের মানুষ হয়েও কিন্তু তিনি হিন্দু নারীকে বিবাহ করে তাদের যে ধর্মমত তাকে তিনি কিন্তু মর্যাদা দিতেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ধর্ম, এই হিস্টোরিওগ্রাফি একই সঙ্গে নায়কদের আলোচনা প্লাস হিস্টোরিওগ্রাফির আলোচনা। এই মুঘলদের হিস্টোরিওগ্রাফি যদি আলোচনা করি তবে আমরা কি দেখব যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই মুঘল ইতিহাসকে আলোচনা করেছেন। কেউ বলেছেন যে ধর্মের ভিত্তিতে এই মুঘলরা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কেউ বলছেন যে মুঘলরা একজন অভিভাবকের মতো ছিলেন, যারা তাদের নিজেদের শক্তিতে তারা তাদের প্রজাদেরকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন। আবার কেউ বলছেন যে তারা সমরাষ্ট্রের দ্বারা ভারতবর্ষে তাদের শক্তিকে প্রতিষ্ঠা করেছেন। এবং এই মুঘল যে সাম্রাজ্যের যে রাষ্ট্রের প্রকৃতি নিয়ে নানান মত রয়েছে, তার মধ্যে কেমব্রিজ হিস্টোরিয়ানরা রয়েছেন, তার মধ্যে আলিগড় হিস্টোরিয়ানরা রয়েছেন, যারা একটা নতুন ভাবে মার্কসিস্ট দৃষ্টিভঙ্গিতে যারা এই মুঘল রাষ্ট্রকে আলোচনা করেছেন। এখন একটা জিনিস, এই নায়ক যে ইউনিটে রয়েছে এবং হিস্টোরিওগ্রাফি যে ইউনিটে রয়েছে, এই দুটো সম্পর্কে যেটি প্রধান যে বেসিক যে বিষয়টি, সেটা হচ্ছে ইতিহাস চর্চা এবং ইতিহাস আলোচনার পট পরিবর্তন। একটা সময় ছিল যখন বিজয়নগরের শাসকদের কথা ইতিহাসে অনেক বিশদভাবে আলোচনা হতো এবং কৃষ্ণদেব রায়, অচ্যুতদেব রায়, এদের সময় যে সংস্কৃতির ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে দক্ষিণ ভারতে তাদের শাসনকালে তাদের যে রাজ্যের উন্নতি হয়েছিল সেই বিষয়টি নিয়ে অনেক বহুল চর্চা হতো। কিন্তু এই যে তাদের রাজত্বকালে তাদের পৃষ্ঠপোষকতায় যে সমর নেতাদের আবির্ভাব ঘটেছিল, যারা ইতিহাসে নায়ক নামে পরিচিত ছিলেন, এই বিষয়টি কিন্তু নতুন আলোকে ইতিহাস যত ইতিহাসের চর্চা যত এগোচ্ছে তত নানান দিগন্ত খুলে যাচ্ছে। কেউ এতদিন পর্যন্ত রাজা রাজরার কাহিনী, রাজ পরিবারের কাহিনী ইত্যাদি নিয়েই অধিক আলোচনা হতো এবং সবথেকে বেশি আলোচনা হতো কোন রাজা কোন কোন রাজ্য জয় করেছেন।
এবং কোন কোন রাজ্য তার পদানত হয়েছে সেখান থেকে তিনি কর সংগ্রহ করেছেন। কিন্তু এখনকার দৃষ্টিকোণটা কি? এখনকার দৃষ্টিকোণটা হচ্ছে যে সেই রাজাদের অধীনে কোন কোন স্বায়ত্ত শাসনকারী রাজ্য স্থাপিত হয়েছিল, তারা কোন কোন রাজ্যকে স্বায়ত্ত শাসনের অধিকার দিয়েছিলেন, এবং এই শাসকরা তাদের অর্থনৈতিক অধিকার আধিপত্য কেমন ছিল, সেই সময়কার অ্যাগ্রারিয়ান সিস্টেম কি ছিল, তারা কি প্রজা হিতকারী কোনো ভূমিকা গ্রহণ করেছিলেন, না প্রজাদের থেকে শুধু জোর করে ট্যাক্সকে কালেক্ট করাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। একটা সময় ছিল যখন কেবলমাত্র এই সকল শাসকদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, অর্থাৎ প্রশাসনে কোন কোন প্রশাসক তারা কোন পদে অধিষ্ঠিত ছিলেন সেই বিষয়টির উপর আলোকপাত করা হতো। কিন্তু এই নতুন আলোকে মিলিটারি অর্থাৎ সামরিক দিকটির প্রতিও কিন্তু বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে। সেটা আমরা ইউরোপের ইতিহাসেও দেখেছি, ভারতের ইতিহাসেও দেখেছি। কারণ এই রাজারা, শাসকরা সমর বিজেতা, তাহলে তারা যুদ্ধক্ষেত্রে তারা যেমন শাসন করছেন প্রজাদের, তেমনি যুদ্ধক্ষেত্রে তারা সৈন্যবাহিনীকে নেতৃত্ব দান করছেন। কিন্তু নেতৃত্ব রাজারা দান করলেও একজন সেনাপতির যে একটা পৃথক একটা ঐতিহ্য রয়েছে, তাদের একটা পৃথক একটা মর্যাদা রয়েছে। শুধু তাই নয়, এই যে সামরিক নেতারা তারাও এলিট পিপল, যেমন আমরা ফিউডালিজমে দেখেছিলাম যে তারাও কিন্তু একটা সমাজের উচ্চ বর্গের মানুষ, তেমনি এই সমর নেতারা বা সামরিক যে নেতারা বা নেতৃবৃন্দ তাদেরকে কোন কোন পদমর্যাদা দিয়ে বিশেষভাবে তাদেরকে অধিকার দিয়েছিলেন সেটা আমরা এই নায়কদের ক্ষেত্রেও আলোচনা করতে পারি। আমরা মুঘল শাসনের ক্ষেত্রেও কিন্তু একই কথাই প্রযোজ্য। তা যদি না হতো তাহলে কিন্তু স্বয়ং আকবর রাজপুতদের এইভাবে মানসবদারি দিতেন না, এবং এই মানসবদারি যে যত বেশি সৈন্যের এবং ঘোড়সওয়ারের অধিকারী ছিলেন তার পদমর্যাদা সমাজে এবং প্রশাসনের ক্ষেত্রে সামরিক বাহিনীতে অনেক বেশি ছিল। সুতরাং এই যে মানসবদারি সিস্টেম আলাদাভাবে আলোচনা করা, নায়কদের কথা আলাদাভাবে একটা ইউনিট জুড়ে আলোচনা করা, এটা ইতিহাস চর্চার একটা নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার ফলেই কিন্তু সম্ভব হয়েছে। এবং এই ইউনিটে নায়কদের সঙ্গে কি সম্পর্ক ছিল, নায়করা কি একেবারেই এই বিজয়নগরের শাসকদের বশংবদ ছিলেন, এবং যেহেতু তারা বিজয়নগরের শাসকদের থেকে নানান অধিকার, কর্তৃত্ব, মর্যাদা লাভ করেছিলেন, সেই কারণে তারা চিরকাল তাদের বশংবদ ছিলেন, এটি কি সত্য, নাকি ফ্লাকচুয়েট করেছে? কোন কোন নায়ক তারা নায়কস, এটার উচ্চারণটা হওয়া উচিত নায়কস, কোন কোন নায়কস তারা যেমন ভাবে আনুগত্য প্রদর্শন করেছিল, আবার এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিজয়নগরের রাজাদের যে নতুন রাজার আবির্ভাবের ফলে তাদের
এই নায়কাজদের প্রতি কি মনোভাব ছিল, যেই কারণে নায়কাজরাও তাদের যে ক্ষমতা কর্তৃত্বকে রেফিউট করেছেন, রিজেন্ট করেছেন। অর্থাৎ এই পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন ছিল সেটা একটা আলোচনার বিষয়বস্তু। এই নায়কাজদের ইতিহাস সম্পর্কে জানতে গেলেও কিন্তু আমাদের সাহিত্যিক উপাদানের উপর নির্ভর করতে হয় এবং কোনো কোনো ঐতিহাসিক তাদের রচনায় এই সাহিত্যিক উপাদানগুলিকে বিশ্লেষণ করেছেন। কারণ এই যে ঐতিহাসিক যে ইতিহাস রচনা করেছেন সেটা তো সেকেন্ডারি একটা উপাদান। তাহলে প্রাইমারি উপাদান কি? প্রাইমারি উপাদান হচ্ছে এই সময়কালে, বিজয়নগরের রাজাদের সময়কালে নায়কাজদের ইতিহাস সম্পর্কিত যে সমসাময়িক রচনাগুলি রচিত হয়েছিল তার সাহায্যে কিন্তু আমরা নিরপেক্ষ তথ্য লাভ করতে পারি। একইভাবে আমরা যদি মুঘল হিস্টোরিওগ্রাফি দেখি, সেখানেও কিন্তু বিভিন্ন যে ঐতিহাসিকরা তারা যে তাদের মতামত দিচ্ছেন, কোয়ালিটি যে মন্তব্য করছেন, সেটাও কিন্তু কোনো না কোনো উপাদানের রিসোর্সের ভিত্তিতে, সোর্সের ভিত্তিতে। এবার সেই সোর্সকে তারা কিভাবে ব্যবহার করছে এটা কিন্তু একটা বড় বিষয়। নায়কদের ইতিহাসই বলুন আর মুঘল ইতিহাসই বলুন, যেই সকল সমসাময়িক সাহিত্যিক উপাদান পাওয়া গেছে তাকে বিশ্লেষণ করেই কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিকরা তাদের ইতিহাস রচনা করেছে। পাশাপাশি প্রত্নতাত্ত্বিক উপাদানও কিছু ছিল, কিন্তু যখনই এই বিশ্লেষণের বিষয়টি এসে যায় তখনই কিন্তু ঐতিহাসিকদের একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ব্যবহারের প্রবণতা আসছে। একই সোর্সকে দুজন পৃথক ঐতিহাসিক দুটি ভিন্নভাবে তাদের ওপিনিয়ন দেবেন। কারণ কি? এর প্রধান কারণ যে তাদের দৃষ্টিভঙ্গি পৃথক এবং অনেক সময় দেখা যায় হিস্টোরিয়ানরা বায়াসড হয়ে যান। তারা নিজেদের যে মতটা সেটা তাদের গ্রন্থে চাপিয়ে আরোপ করেন। তাহলে যখনই ঐতিহাসিক নিজেদের ভিউটাকে আরোপ করছেন তখনই কিন্তু সেটা নিরপেক্ষ ইতিহাস রইল না। কিন্তু তিনি যদি একজন দ্রষ্টার ভূমিকায় যদি সমগ্র ইতিহাসটাকে দেখেন তবেই কিন্তু তিনি নিরপেক্ষভাবে সেই সময়কার ইতিহাস আলোচনা করতে পারবেন। তাহলে এই যে সময়কালটির কথা আমরা আলোচনা করছি, একেবারে পঞ্চদশ ষোড়শ শতক থেকে মুঘল যে শাসনকাল, সেই শাসনকালের যে হিস্টোরিওগ্রাফি কাকে বলছে? ইতিহাসের ঐতিহাসিক চর্চা। অর্থাৎ একটা ইতিহাসকে তুমি কতখানি কাটা ছেঁড়া করে সেটাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে পারছো। কেবলমাত্র এক পেশির দৃষ্টিভঙ্গি থেকেই আমি ইতিহাসটার আলোচনা করলাম সেটা নয়। সেটার জন্য আমাকে সমসাময়িক উপাদান নিতে হবে, প্লাস যে বিভিন্ন
যে সেই সময়কার যে সাহিত্যকাররা, কন্টেম্পোরারি সাহিত্যকাররা কি লিখে গেছেন, রচয়িতারা, এবং সেই রচনাকে নির্ভর করে অন্যান্য ঐতিহাসিকরা কি লিখেছেন, সেগুলো সবকিছুই কিন্তু আলোচনা করা দরকার। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু। হিস্টোরিওগ্রাফির ক্ষেত্রে কি দেখা যায়, যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ঐতিহাসিক যে আলোচনা করেছেন সেগুলিকে তুলে ধরা হয়, এবং এই সম্পর্কে ঐতিহাসিকরা নানান রকম তত্ত্ব দিচ্ছেন। যেমন একটা গান পাউডার তত্ত্ব, আবার এর সঙ্গে আবার কিছু কিছু স্কুল জড়িত, এবং কেমব্রিজ হিস্টোরিয়ানরা তারা ব্রিটিশ যে ইতিহাস যারা রচনা করেছেন তাদের মানে তাদের রিলেটেড নানান তথ্য দেন। আবার কেউ কেউ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, কেউ আবার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, কেউ আবার কালচারাল দৃষ্টিভঙ্গি থেকে, আর সাবলটার্ন যে ঐতিহাসিকরা তারা এই শাসকদের সঙ্গে কমিউনিটি, অর্থাৎ মুঘল পিরিয়ডে সাধারণ মানুষের কি অবস্থা ছিল। আমি এক সময় ইতিহাসে এটা আলোচনা করেছিলাম যে গুপ্ত পিরিয়ডকে গোল্ডেন পিরিয়ড বলা হয়। এখন কি হয়েছে, তর্ক বিতর্ক, বলা যায় কি, এখানেই হচ্ছে হিস্টোরিওগ্রাফির অবদান। এবং এই হিস্টোরিওগ্রাফির বেস করে এখন যে তথ্যটা উঠে এসেছে, তত্ত্বটা সেটা হচ্ছে ইতিহাসের কোনো যুগকেই আমরা গোল্ডেন পিরিয়ড বলতে পারি না, আবার কোনো যুগকেই কিন্তু আমরা অন্ধকারময় যুগ বলতে পারি না। যেমন একটা সময় ছিল যখন 18th সেঞ্চুরিকে কি বলা হতো, অন্ধকারময় যুগ। কিন্তু এখন যখন হিস্টোরিওগ্রাফির ভিত্তিতে যে তত্ত্বটা উদ্ভাসিত হয়েছে তাতে কি বলা হচ্ছে, যে সেখানে কি করে অন্ধকারময় যুগ হবে। মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে বটে, কিন্তু তারপরেই যে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতে তাদের নিজেদের যে ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন এবং রাস্তাঘাট তৈরি করছেন। তারা নানা রকম অর্থনৈতিক এবং জনহিতকর কিছু নীতিও তারা নিয়েছিলেন। তাদের সময় ইংরেজি শিক্ষার প্রবর্তন হয়েছিল, এবং এই মুঘল পিরিয়ডের ধ্বংসস্তূপের উপরেই কিন্তু অনেক স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তার মধ্যে নিজাম অফ হায়দ্রাবাদ আমরা একটা নাম করতে পারি। আমরা বাংলার যে শাসন, যে আলীবর্দী খাঁ এবং তারপরে সিরাজউদ্দৌলা, এই যে বাংলা, তার আগে আলীবর্দীর আগে আমরা মুর্শিদ কুলি খান, এই যে একটা পৃথক একটা সত্তা তৈরি হয়ে গেল, এটাকে তো অন্ধকারময় যুগের স্বীকৃতি আমরা দিতে পারি না। সুতরাং হিস্টোরিওগ্রাফির ক্ষেত্রে, মুঘল হিস্টোরিওগ্রাফির ক্ষেত্রে মুঘল সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত ক্রূর ছিলেন, আকবর অত্যন্ত উদার ছিলেন। এই যে একটা স্থূল মন্তব্য, এগুলো কিন্তু যারা হিস্টোরিওগ্রাফি নিয়ে আলোচনা করছেন ঐতিহাসিকরা, তারা কিন্তু এটা বলবেন না। তারা চুলচেরা বিচার করবেন যে আকবরের দিন ই ইলাহি এটা কি সত্যি উদার ধর্মমত ছিল, না it was inspired by political motivation।
তার পলিটিক্যাল মোটিভেশন ছিল এখানে যে আমি যদি জিজিয়া না তুলে দিই, আমি যদি হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার না করি, তবে মুঘল সাম্রাজ্যকে আমি দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবো না। আমি যদি থিওক্রেটিক হই, তবে আমি মুঘল সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পারবো না। তাহলে এটাও কিন্তু একটা পলিটিক্যাল মোটিভেশন। আবার আওরঙ্গজেব অত্যন্ত ক্রূর ছিলেন, তিনি জিজিয়া তুলে দিয়েছিলেন, এটা পুরনো যে তত্ত্ব। কিন্তু নতুন তত্ত্বে কি বলা হচ্ছে যে আওরঙ্গজেব দীর্ঘদিন পর্যন্ত জিজিয়া কর তুলে দেননি। যখন তিনি দেখলেন যে হিন্দু যে নেতারা বা হিন্দু যে সম্প্রদায় বা তার আধিকারিকরা যখন তার বিরোধিতা করছে, তখন তিনি বাধ্য হয়ে তিনি এই নীতিটাকে গ্রহণ করেছিলেন। এবং এই যে উত্তরাধিকার যুদ্ধ, সেই উত্তরাধিকার যুদ্ধে আমরা জানি দারাকে তিনি হত্যা করেছিলেন এবং অন্য দুই ভাইয়ের ক্ষেত্রেও সেই একই কথাই প্রযোজ্য, তাদেরকে বঞ্চিত করে তিনি সিংহাসনে বসলেন। তাহলে তিনি অত্যন্ত খারাপ। কিন্তু তিনি শাহজাহানকে তিনি বন্দী করে রেখেছিলেন, নজরবন্দি। কিন্তু এই যে হিস্টোরিওগ্রাফি, সেখানে চুলচেরা বিচার করা হচ্ছে যে সত্যি কি আওরঙ্গজেব শাহজাহানকে অত্যাচার করেছিলেন, নাকি তিনি তাকে কেবলমাত্র তাকে প্রাসাদে তাকে নজরবন্দি করে রেখেছিলেন এবং দারার সঙ্গে তার ব্যবহারের পেছনে এখানে কি দারার কোনো যে নিজের কোনো একটা গলদ ছিল, ত্রুটি ছিল, শাহজাহান অতিরিক্ত স্নেহ করতেন দারাকে এবং আওরঙ্গজেবকে তিনি নানাভাবে তিনি ডিপ্রাইভ করতেন, ইত্যাদি বিভিন্ন আলোচনা কিন্তু হিস্টোরিওগ্রাফির অন্তর্গত। যাই হোক, আশা করি আমি এগুলো বোঝাতে পেরেছি। এবারে আমরা যেটা ভেতরে আসছি, যে কৃষ্ণদেব রায় ও অচ্যুত দেব রায়ের রাজত্বকালে এই সমর নেতার উদ্ভব হয়েছিল এক শ্রেণী, যারা ইতিহাসের নায়ক নামে পরিচিত। এবং নায়ক এবং বিজয়নগর রাজারা তাদের ভূমি দান করেছিলেন, বিনিময়ে নায়করা বিজয়নগর রাজাদেরকে যখন যুদ্ধ হতো তখন তারা সামরিকভাবে তাদেরকে অস্ত্র শস্ত্র, সৈন্যবাহিনী, ঘোড়া দিয়ে সাহায্য করতেন। এবং এই জাতীয় যে ভূমিদান, রাজারা যে তাদেরকে ভূমিদান করতেন, তার এই জাতীয় ভূমিদানকে নায়কতন বলা হয়। নায়কজরা বিজয়নগরে ন্যাচারালি তারা যে নায়কদেরকে বিজয়নগরের শাসকরা যে ভূমিদান করছেন, তার মানে বিজয়নগরের শাসকদের প্রতি তারা অনুগত। এবং এই নায়করা কিন্তু নায়কদের অস্তিত্ব আমরা দক্ষিণ ভারতে মুঘল রাজত্বকালেও দেখেছি, কারণ রাতারাতি এই শাসন শেষ হয়ে যায়নি। বাবরের ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে যে ষোড়শ, পঞ্চদশ ও ষোড়শ শতক, আমি ষোড়শ শতক কথাটা আলোচনা করছি। এবং শুধু তাই না, ইউরোপীয়দের আগমন যখন ঘটলো এই মুঘল শাসনের সময়কালে, তখনও কিন্তু ইউরোপীয়দের আগমন কিন্তু মুঘল ইতিহাসকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। একইভাবে নায়কজদের প্রভাবিত করেছিল, দক্ষিণ ভারতের সামগ্রিক ইতিহাসকেও প্রভাবিত করেছিল। কিন্তু ওই যে বললাম হিস্টোরিওগ্রাফির কথা, একটা সময় ইতিহাস চর্চাটা অন্যভাবে হতো। সেখানে ব্যাটল অফ তালিকোটার উপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো। এবং এই তালিকোটার যুদ্ধ ও যে হায়দার আলী টিপু সুলতানের অধীনে মহীশূরের যে উত্থান, তার মাঝখানে যে ইতিহাসটা দক্ষিণ ভারতের, সেই ইতিহাসটার সম্পর্কে কিন্তু
ঐতিহাসিকরা সেভাবে আলোচনা করেনি, তারা কিঞ্চিৎ ঔদাসীন্যই দেখিয়েছিলেন। কিন্তু এখানে নতুন দৃষ্টিভঙ্গিতে যখন আলোচনা হলো তখন দেখা গেল কি যে তালিকোটার পরেও কিন্তু বিজয়নগর রাজারা শাসন করেছেন আরবিডু বংশের অধীনে, এবং শেষ রাজা ছিলেন তৃতীয় শ্রীরঙ্গ। তিনি 1672 সাল অব্দি, তার মানে মুঘল শাসন তখন বেশ ভালো ভাবে চলছে, সেই 1672 সাল অব্দি রাজত্ব করেছিলেন। এবং এই নায়কাজ রাজ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতির চর্চা, এবং এই সংস্কৃতির প্রেক্ষাপটেই কিন্তু নায়কাজদের আলোচনা করা হয়ে থাকে। এবং এই সংস্কৃতির মধ্যে একাধারে দ্রাবিড় সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায়। আরেকটি বিষয়, এই নায়কাজরা তারা বিজয়নগরের অন্তর্ভুক্ত ছিল এক সময়, কিন্তু থাকলেও তারা কিন্তু সব সময় নিজেদের একটা ভৌগোলিক ও রাজনৈতিক স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে, অর্থাৎ বর্ষতা স্বীকার করার সত্ত্বেও তাদের একটা স্বাতন্ত্র্য ছিল। এবং এই বিভিন্ন নায়ক রাজ্যের মধ্যে সেনজি, ইক্কারি, ওড়িয়ার, মাদুরাই, তাঞ্জোর বিশেষ উল্লেখযোগ্য। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন নায়কাজ রাজ্য নিয়ে ইতিহাস রচনা করেছেন। তার মধ্যে উদাহরণ হিসাবে আর সত্যানাথ আইয়ার, তিনি মাদুরাইয়ের যে নায়কা রাজ্য, শ্রীনিবাসাচারী সেনজি যে নায়কাজ রাজ্যের উপরে ইতিহাস রচনা করেছেন, সুব্রাহ্মণ্যম তিনি সিম্বলস অফ সাবস্টেন্স, ফিলিপ ডি বাগনার রচিত টাইডিংস অফ দ্য কিং, এই সকল গ্রন্থগুলি এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যে দ্বিতীয় পুস্তকটার উল্লেখ করা হলো যে টাইডিংস অফ দ্য কিং, এখানে কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এটা কিন্তু কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল নিয়ে বিবিধলি আলোচনার মধ্যে এখানে বলা হচ্ছে সেই সময় একটা সাহিত্যিক উপাদান ছিল রায় বাচাকাম। এই রায় বাচাকাম কৃষ্ণদেব রায়ের রাজত্বকে কি দৃষ্টিতে দেখেছে, কি আলোচনা করেছে, তার বিশ্লেষণ করা হয়েছে। এবং এর রচয়িতা ছিলেন স্থানপতি। এছাড়া অন্যান্য বিদেশিরাও, যে পর্যটকরা এসেছিলেন, তারাও নায়কদের সম্পর্কে, তার দরবার সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে সিজার ফেডেরিচি, গাসপারো বালবি, জ্যাক দে কোটেল ইত্যাদির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং আমরা কি দেখছি, 1565-তে বিজয়নগর সাম্রাজ্যের মোটামুটি ভাবে পতন হচ্ছে, যে এই তালিকোটার যুদ্ধে তারা যে একই সঙ্গে বিজাপুর, গোলকোন্ডা এদের কাছে যে হেরে যাচ্ছে, পরাজিত হচ্ছে। এবং তারপরে যখন বিজয়নগর যখন দুর্বল হয়ে গেল, তখন নায়করা নিজেদের অস্তিত্বকে তুলে ধরলো, এবং তখন সেই রাজ্যের উত্থান হচ্ছে। এরা রাজনৈতিক ভাবেই উচ্চ বর্গের মানুষ ছিলেন, বিজয়নগরের রাজাদের অধীনে তেলুগু ভাষাভাষী ছিলেন, তারা অন্ধ্রদেশ থেকে এসেছিলেন, বিজয়নগরের তামিল অঞ্চলে তারা বসতি স্থাপন করেন। এবং এই উচ্চ পদাধিকারীগণ বিজয়নগর রাজগণের দ্বারা তারা প্রশাসনিক অধিকার ভোগ করতেন, এবং বিজয়নগরের রাজারা তাদেরকে যে প্রশাসনিক অধিকার দিয়েছিলেন তাকে কেন্দ্র করেই কিন্তু নায়কা রাজ্যগুলির প্রশাসন গড়ে উঠেছিল। 16 শতকে নায়কদের যে পূর্বপুরুষেরা, তারা নায়ক আধিকারিক হিসাবে বিজয়নগরের শাসকদের অধীনে ক্ষমতায় আসীন ছিলেন। অর্থাৎ এই আমরা যখন প্রথম দিকে বিজয়নগরের যে কৃষ্ণদেবরায়, অচ্যুতদেবরায় এদের আলোচনা করেছি, তখন দেখছি যে অনেক উচ্চ পদাধিকার মর্যাদা সম্পন্ন ছিল এই নায়কাজরা। তার মধ্যে এই সময় এক একটা নায়কাজ বংশের প্রতিষ্ঠা হয়। উদাহরণ, সেনজি বংশীয় নায়কাজদের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণাপ্পা নায়ক। সেনজি নায়ক তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেন।
কর্দমা নায়ক ও মুত্তুকৃষ্ণাপ্পার অধীনে। এই নায়ক রাজ্যগুলি 6টি উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যেমন মাদুরাইয়ের নগম নায়ক রাজার মতন ক্ষমতা ব্যবহার করতেন। তারপরে ভ্রাম্যমাণ সৈন্যদের একটা বিশেষ ভূমিকা ছিল নায়ক রাজ্য গঠনে। আর উচ্চ পদাধিকারিকরাও তারাও ভ্রাম্যমাণ, অর্থাৎ তারা এক রাজ্য থেকে আরেক রাজ্যতে যেতেন এবং এক একটা নির্দিষ্ট অঞ্চলে তারা তাদের বসতি স্থাপন করেছিলেন এবং তাদের অধীনেই এই শাসন সুসংগত হয়। বিজয়নগরের শাসকের প্রতি আনুগত্য ছিল অত্যন্ত অপরিহার্য নায়কাজদের ক্ষেত্রে, এবং নায়কাজরা তাদের এই ক্ষমতার জন্য দৈবিক বা ঐশ্বরিক অনুগ্রহ, অর্থাৎ ডিভাইন একটা পারমিশন, সেটার উপর তারা নির্ভরশীল ছিলেন। কিন্তু ব্রাহ্মণদের বিশেষ কোনো ভূমিকা এখানে পাওয়া যায় না, কারণ এই শূদ্র নায়কদের কথাও আমরা পাই যারা তাদের মর্যাদার সঙ্গে তাদের শাসন পরিচালনা করেছেন। এবং নায়ক এই বিজয়নগরের রাজাদের যে সম্পর্ক, সেখানেও একটা আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যায়। সেই উদাহরণ সেনজে নায়করা 1592 অব্দি যথেষ্ট অনুগত ছিলেন শাসকদের, বিজয়নগর শাসকদের। কিন্তু যখন রাজা প্রথম বেঙ্কটপতি তার রাজধানী তিনি পেনুকোডা থেকে চন্দ্রগিরিতে স্থানান্তর করলেন, তার উদ্দেশ্য ছিল নায়কাজদের কন্ট্রোল করা। এরপরেই তারা বিরোধিতা শুরু করলো নায়কাজরা, এবং 1580 পর থেকে মাদুরাই নায়ক বিজয়নগর শাসকের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। 1614-তে বিজয়নগর শাসক দ্বিতীয় বেঙ্কটের মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্বে কে উত্তরাধিকারী হবে, সেই উত্তরাধিকারীকে সমর্থন করা নিয়ে এইটা দুটো ভাগ হয়ে গেল নায়কাজদের মধ্যে। মাদুরাই সেনজি একজন উত্তরাধিকারীকে সমর্থন করছেন, আবার তাঞ্জাবুর আবার অন্য একজন উত্তরাধিকারীকে সমর্থন করছেন। তামিল, কর্ণাটক এবং তেলুগু অঞ্চলে যে স্থানীয় নায়কজরা ছিলেন তারা প্রচুর জমি জমা ভোগ করতেন এবং তারা বাণিজ্যের ক্ষেত্রে তাদের একটা বিরাট অবদান ছিল। এরা পালাইয়াম নামে পরিচিত ছিলেন। সপ্তদশ শতকে এই পালাইয়ামরা স্থানীয় শাসনের সঙ্গে যুক্ত হয় এবং নায়ক রাজনীতিতে আগ্নেয়াস্ত্র বা সমরাস্ত্রের একটা বিরাট ভূমিকা ছিল। এটা স্বাভাবিক, রাজনীতিতে হবে। এবং তাছাড়া দুর্গ নির্মাণ, প্রচুর দুর্গ নির্মাণ করতে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য নায়করা ঘোষণা করেছিলেন যে তারা ঐতিহ্যগতভাবে তারা কিন্তু বিজয়নগরের শাসকদের অনুগত ছিলেন, যদিও পরবর্তীকালে তাদের একটা দ্বন্দ্ব শুরু হয়। এবং এই বিজয়নগর অর্থাৎ ভিক্টরি, অর্থাৎ সিটি অফ ভিক্টরি, এই বিজয়নগর বা বিজয়ী নগরী কিন্তু ছিল নায়কাজদেরও শক্তির উৎস, কারণ তারা তো তাদের কাছ থেকেই সমস্ত ক্ষমতা, ভূমি, প্রশাসনিক যে পদাধিকার সবকিছুই তাদের থেকেই পেয়েছিলেন। এবং সেই কারণে যে আমরা কি দেখছি, কখনো তারা অনুগত থাকছেন, আবার কখনো তারা বিদ্রোহী হয়ে উঠছেন। তার এর মধ্যে একটা মিশ্রণ রয়েছে। একটা হচ্ছে নায়ক রাজতন্ত্রের উৎস ছিল বিজয়নগরের প্রতি আনুগত্য, আবার কখনো কখনো আমরা দেখছি এই বিজয়নগরের আধিপত্য থেকে মুক্তির জন্য তারা ভীষণভাবে একটা প্রতিক্রিয়া প্রদর্শন করছেন। তাহলে একটা দ্বৈত একটা আমরা স্ববিরোধী একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এবং এই নায়কাজদের যে সার্বভৌমত্ব সেটাও আসছে তাহলে ইনডাইরেক্ট ওয়েতে এই বিজয়নগরের সম্রাটদের মাধ্যমে। নায়ক রাজতন্ত্রে ক্ষত্রিয় যে পদমর্যাদা, তার জন্য সেটা প্রাপ্তি হতে গেলে, অর্থাৎ শূদ্র হয়তো নায়ক, তার জন্য তিনি ক্ষত্রিয় পদমর্যাদা যখন ভোগ করবেন তখন ব্রাহ্মণদের একটা
পুজো পাঠ অনুমতির দানের দরকার লাগে, কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের কোনো অনুমতির প্রয়োজন ছিল না। অব্রাহ্মণ শূদ্ররাও রাজপদে অধিষ্ঠিত হতে পারতেন এবং ভূমিদাতা রূপে নায়কদের মর্যাদা বা ভূমির দাতা ভূমির প্রাপক যাই বলুক, এরাই আবার প্রথমে ভূমির প্রাপক, আবার পরবর্তী পর্যায়ে ভূমিদাতা। নায়কদের মর্যাদা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও হ্রাস হচ্ছে এবং আমরা এই নায়করা ভূমি দান করছেন মানুষদের এই বিষয়টি যেন অনেকটা কমে আসছে, রিডিউস করছে। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি রাজতন্ত্র বলতে মানুষের মধ্যে রাজস্বিকভাবে খাদ্য বিতরণ করা, ব্যবসা বাণিজ্যের উন্নতি করা, এই সব ট্রেন্ডগুলো বেশি আসছে এবং বিশ্বের বাণিজ্যের সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পথ ধরে এই বাণিজ্য পরিচালিত হতো। এছাড়া তারা যথেষ্ট নগরকে এক্সটেন্ড করেছিলেন। ভেলোর, মাদুরাই, তিরুচিরাপল্লী, সেঞ্জি, তাঞ্জোর প্রভৃতি স্থানে নগরায়ণ করেন। এতে প্রত্যেকটি নগরের সামরিক গুরুত্ব ছিল এবং এই নায়কজ রাজ্যে কৃষি ভূমি এবং রাজস্বের নিয়মাবলী একটু জটিল ছিল, তার মধ্যে অনেক একটা হায়ারার্কিক্যাল একটা ভাগ ছিল। ভূমির অধিকারকে কেন্দ্র করে এই হায়ারার্কি সমাজে প্রতিষ্ঠিত ছিল এবং এটি বিভিন্ন নামে পরিচিত ছিল। কানি, আমরাম, নায়াকাট্টাম, পালাইয়াম প্রভৃতি। উদাহরণস্বরূপ বলা যায় কানি বলতে কৃষিভূমির ওপর অধিকার বোঝায়। নায়ক শাসনকালে আমরা বলেছি বারবার সংস্কৃতি চর্চার জন্য স্মরণীয় হয়েছিল এবং স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলা একটা বিশেষ উদাহরণ এই নায়ক রাজ্যের এবং এই সময় মণ্ডপ, গোপুরম প্রভৃতি কিন্তু স্থাপত্যের একটা নিদর্শন হয়ে আজও তার সাক্ষ্য বহন করছে। এছাড়া সাহিত্যের উপর জোর দেওয়া হয়েছিল। সাহিত্যিক উপাদানের মধ্যে তেলেগু, তামিল, কান্নাড়া প্রভৃতি বিভিন্ন ভাষার সমাহারে সেই সময় সাহিত্য রচনা হতো। তাছাড়া অর্থনীতিতে একটা নগদ যে মানির একটা ভূমিকা ছিল। ভূমি সম্পদের ক্ষেত্রে অর্থের আদান প্রদানে যথেষ্ট গুরুত্ব ছিল। নায়করা একটু আগেই বলেছি তারা শূদ্র হতো, তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে সামাজিক সম্মান প্রাপ্তির পথে তাদের কোনো প্রতিকূলতা কিন্তু থাকত না। এটাই ছিল একটা বিশেষ একটা উদার মুক্ত সংস্কৃতি, মুক্ত সমাজ বলা যায়, ভীষণই আধুনিক। আর এই সময় নানান রকম মিউজিক্যাল ড্রামা তৈরি হয়েছিল, তার মধ্যে আমরা ইয়াক্ষগানার একটা বিশেষ উদাহরণ পাচ্ছি। সপ্তদশ শতকে তাঞ্জাভুর নৃত্য সঙ্গীতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। এরপর ধীরে ধীরে ভাঙন শুরু হচ্ছে। বিজাপুর ও গোলকোন্ডা বারবার আক্রমণ করছে নায়কজ রাজ্যগুলোকে। এর ফলে তাদের শক্তি ক্ষয় হচ্ছে। ভেঙ্কাজি নামক মারাঠা সেনাপতি বিজাপুর সেনার নেতৃত্ব দিয়েছিলেন। 1732-এ মাদুরাই নায়ক রাজ্য আরকাটের নবাবের অধীনস্থ হচ্ছে, মানে আস্তে আস্তে তারা স্বাধীনতা হারাচ্ছে। 1763-তে হায়দার আলী ইক্কারি যে নায়ক রাজ্য সেটা অধিকার করে মহীশূরের অন্তর্ভুক্ত করছেন। এরপর আমরা হিস্টোরিওগ্রাফির ক্ষেত্রে আসছি। বিভিন্ন ঐতিহাসিকের নাম জেমস মিল, মোরল্যান্ড, ডিডি কোশাম্বি, ইরফান হাবিব, মহিবুল হাসান, খালিক আহমেদ নিজামী, সে বেলি, মুজাফফর আলম, স্টিফেন ব্লেক, জন এফ রিচার্ড, এরা বিভিন্ন এই সকল ঐতিহাসিক মধ্যযুগের ইতিহাস ও প্রশাসনকে বিভিন্ন করেছেন। তার মধ্যে জেমস মিল লিখেছেন দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, মোরল্যান্ড অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া, ডিডি কোশাম্বি an introduction to the study of Indian history, ইরফান হাবিব অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া।
এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোর নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন ঐতিহাসিক কোন দৃষ্টিতে লিখেছেন। জেমস মিল তিনি ব্রিটিশ যে দৃষ্টিভঙ্গি থেকে লিখেছেন, মোরল্যান্ড তিনি অর্থনৈতিক দৃষ্টিতে, অ্যাগ্রারিয়ান সেখানকার কৃষি ব্যবস্থা কেমন ছিল, রাজস্ব কেমন ছিল। ইরফান হাবিবও এই অ্যাগ্রারিয়ান সিস্টেমে প্রজারা কতখানি অধিকার পেয়েছিলেন কিনা, যে কৃষক বিদ্রোহ, এইসব নিয়ে আলোচনা করেছেন। মুজাফফর আলম মুজাফফর এবং সঞ্জয় সুব্রমণিয়ম দ্য মুঘল স্টেট এই গ্রন্থটি রচনা করেছেন। মিল, জেমস মিল তিনি ধর্মের ভিত্তিতে মুঘল রাষ্ট্রকে দেখেছেন। তিনি বলছেন একদিকে সেই সময় ইসলামের প্রসার হচ্ছে, অপরদিকে আবার পারস্পরিক একটা সহাবস্থান লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমরা আকবরের দিন ইলাহির কথা বলতে পারি, সেই সময় যে ভক্তি মুভমেন্ট হয়েছিল সেগুলোর কথা বলতে পারি। মোরল্যান্ড কৃষি অর্থনীতি রাজস্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। কেমব্রিজ ঐতিহাসিকেরা তারা রাজনীতি, প্রশাসন, সামরিক ব্যবস্থা, মুঘল রাজনীতিতে ওমরাহদের কি অবস্থান ছিল ইত্যাদি আলোচনা করেছেন। আবার সাবালটার্ন ঐতিহাসিকরা তারা কি করেছেন, ভিন্ন দৃষ্টিতে মুঘল রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করছেন, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কতখানি সৌহার্দ্যমূলক ছিল এবং প্রান্তিক যে রাজ্যগুলো তারা কতখানি সুযোগ সুবিধা পেয়েছিলেন ইত্যাদি আলোচনা করেছেন। স্টিফেন ব্লেক তিনি মোগল থেকে কোম্পানি শাসন অবধি এক ধারাবাহিক আলোচনা করেছেন। তাহলে অধুনা নতুন ভাবে তাহলে আমরা দেখছি ইতিহাসকে আলোচনা করা হচ্ছে, সেখানে ধর্মর স্থান আছে, শক্তির সামনে রাজনীতির যেমন স্থান আছে, পাশাপাশি ভাষা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য প্রভৃতিরও কিন্তু একটা বিশেষ অবদান রয়েছে। এবং এই সকল দৃষ্টিভঙ্গি থেকেই মুঘল রাষ্ট্রের প্রকৃতিকে আলোচনা করা হয়েছে। কি কি তত্ত্ব রয়েছে? ওরিয়েন্টাল ডেসপটিক স্টেট থিওরি, সেন্ট্রালাইজড স্টেট থিওরি, প্যাট্রিমোনিয়াল ব্যুরোক্রেটিক স্টেট থিওরি, সেগমেন্টারি স্টেট থিওরি, রিভিশনিস্ট থিওরি, থিওক্রেটিক মডেল, গান পাউডার থিওরি। প্রথম তত্ত্বটি অর্থাৎ আমরা যেটা দেখলাম ওরিয়েন্টাল ডেসপটিক, এই ডেসপটিক মানে কি এককেন্দ্রিক। ফ্র্যাঙ্কয় বার্নার্ড, ফ্রান্সিস উইলিয়াম বাকলার, আর.পি. ত্রিপাঠী, পি. সরল এরা মুঘল রাষ্ট্রের এককেন্দ্রিক শৈলতান্ত্রিক ক্ষমতার কথা উল্লেখ করছেন। রাজস্বের উপর সম্রাটের যে একচ্ছত্র আধিপত্য সে কথা উল্লেখ করছেন এবং এই যে গান পাউডার সেন্ট্রালাইজ অর্থাৎ কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা সেটার উল্লেখ করা হচ্ছে এই দ্বিতীয় তত্ত্বে। এবং ইরফান হাবিব এটাকে তিনিও এর প্রতিধ্বনি করেছেন। তৃতীয় তত্ত্ব অর্থাৎ যে প্যাট্রিমোনিয়াল ব্যুরোক্রেটিক স্টেট থিওরি, অর্থাৎ এখানে যেমন সম্রাট অভিভাবক হিসাবে কাজ করছেন তেমনি তার সঙ্গে সঙ্গে একটা প্রশাসন রয়েছে এবং সেই প্রশাসন সম্রাটের যে সমর্থন নিয়ে, সম্রাট তাদের সমর্থন নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে যে প্রশাসন চালাচ্ছেন। এখানে সম্রাটকে বলা হচ্ছে ঐশ্বরিক অভিভাবক। এরপরে যেটা আছে সেগমেন্টারি যে থিওরি, সেখানে কি বলা হচ্ছে? সেগমেন্টারি থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক জায়গাগুলো, সে প্রান্তিক ভাগে রাজ্য কিভাবে সাম্রাজ্য বিভক্ত হয়েছে, সমাজের স্তর বিভাজন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে বার্টন স্টেইন তিনি মুঘল জমিদারি ব্যবস্থা, পরগনাগুলির অবস্থান কেমন ছিল ইত্যাদি নিয়ে উল্লেখ করেছেন। পঞ্চম তত্ত্বের বিশেষ শ্রেণী কিভাবে অর্থনৈতিক অধিকার ভোগ করত সেটা নিয়ে উল্লেখ করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র সমাজ কিভাবে পরস্পরকে স্পর্শ করছে, তার সঙ্গে মিশে যাচ্ছে এবং একটা প্যারালাল তাদের একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। মুজাফফর আলম মুঘল প্রশাসনে জায়গির ইজারা ব্যবস্থা উল্লেখ করেছেন। অপরদিকে ফ্রাঙ্ক পার্লিন তিনি বলেছেন ওয়াতান অর্থাৎ যে দেশ,
বা রাজ্য, এটা হচ্ছে রাজনীতির মূল ইউনিট। আর থিওক্রেটিকে কি বলা হচ্ছে, যে মুঘল রাষ্ট্র ধর্মতান্ত্রিক ছিল কি, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম কতখানি প্রভাব বিস্তারে সমর্থক হয়েছিল সেইটা নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছে। এক্ষেত্রে হারবান্স মুখিয়া হিস্টোরিয়ান, তিনি বলছেন যে প্রজাদের ইসলামের ধর্মান্তর করার ক্ষেত্রে এবং সাম্রাজ্য বিস্তারে ইসলামিক আইনের শাসন পরিচালনার ক্ষেত্রে এই এই তত্ত্বটা কতখানি প্রযোজ্য ছিল সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া কামানের গুরুত্ব নিয়ে গান পাউডার তত্ত্বে আলোচনা করা হয়েছে। জি.এস. হডসন, তিনি গান পাউডার সাম্রাজ্য বলেছেন মুঘল সাম্রাজ্যকে। এই গান পাউডারকে তোপ, কাসাকাঞ্জি প্রভৃতি নাম দেওয়া হয়েছিল। তোপের সাহায্যে বলা হচ্ছে চম্পানি প্রভৃতি বিভিন্ন দুর্গকে মুঘল আমলে ধূলিসাৎ করা হয়েছে। এক শ্রেণীর ঐতিহাসিক কি বলছেন, যে না, এই গান পাউডার বা কামানের কিন্তু একটা মুখ্য ভূমিকা কিন্তু মুঘল সামরিক সাফল্যের পেছনে আমরা দেখতে পাচ্ছি না। কারণ 1568 এবং 1570-এ যথাক্রমে চিতোর ও রণথম্বরে যে যুদ্ধ হয়েছিল, আকবর যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেই যুদ্ধ ছাড়া কিন্তু অন্যত্র কোথাও এই গান পাউডার বা ক্যানন ইউজ হয়নি। আর তাছাড়া আমরা কি দেখছি, কেন্দ্রীভূত রাষ্ট্র, মুঘল যে কেন্দ্রীভূত রাষ্ট্র একইভাবে কিন্তু সমস্ত অঞ্চলের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। হয়তো অনেক দূরবর্তী দেশ বা ফ্রন্টিয়ার রাজ্য, সেখানে কিন্তু কোনো সেন্ট্রিয়ে প্রতিষ্ঠিত হয়নি মুঘল শাসন। বাস্তবিকে আমরা দেখতে পাচ্ছি মুঘল রাষ্ট্র কেবলমাত্র মুসলিম শাসকদের জগৎ বা মুসলিম রাষ্ট্র ছিল না, এটার একটা অনেক বড় পেরিফেরি রয়েছে। কিংবা আমরা যদি একে বলি কল্যাণকামী রাষ্ট্র, শুধু কল্যাণকামী রাষ্ট্র বললাম বা মুসলিম শাসকদের রাষ্ট্র বললাম, এটা দিয়ে কিন্তু হিস্টোরিওগ্রাফিতে কখনোই মুঘল শাসনের বা সাম্রাজ্যের প্রকৃত যে ক্যারেক্টারটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো না। এইটাকে বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রত্যেকটি তত্ত্বকে আলোচনা করতে হবে এবং প্রত্যেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে আলোচনা করতে হবে। তাহলে আমরা যে মূল্যায়ন যখন আমরা করব, তখন আমরা কি বলবো, দুটো ইউনিটের মূল্যায়ন যদি আমরা করি, তাহলে আমরা বলবো যে এই যে নায়কাস, আমরা যে প্রথম যে ইউনিটটা নিয়ে আলোচনা করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নায়কাস তারা বিজয়নগরের রাজাদের অধীনে থেকে তারা কিন্তু নিজেদের স্বাতন্ত্র কোনোদিন হারিয়ে ফেলেনি, এবং যখনই বিজয়নগর রাজ্য দুর্বল হয়ে গেল, তখন তারা তাদের নিজেদের যে প্রভাব বা স্বতন্ত্র অস্তিত্ব তারা ঘোষণা করেছেন। এবং কেবলমাত্র রাজনীতি নয়, যে সংস্কৃতির দিক থেকেও তাদের একটা বিরাট ভূমিকা ছিল, বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আরেকটি বিষয় যে শূদ্র রাজা, এটা কিন্তু এবং ব্রাহ্মণদের ভূমিকা খর্ব হওয়া, এটা কিন্তু একটা আধুনিক একটা বিষয়। এবং হিস্টোরিওগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে তত্ত্ব আলোচনা করে আমরা কখনোই একটা স্থূল অর্থে বলতে পারবো না মুঘল রাষ্ট্র বিধর্মীদের রাষ্ট্র। এই মুঘল রাষ্ট্রের সঙ্গে কেবল রাজনীতি নেই, এই মুঘল রাষ্ট্রের সঙ্গে ধর্ম, তার ঔদার্য এবং সংস্কৃতি, এই যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, তাদের প্রশাসন, সব কিছু কিন্তু জড়িয়ে রয়েছে। তাহলে মুঘল ইতিহাসকে, মুঘল রাষ্ট্রের প্রকৃতিকে আলোচনা করতে গেলে সেই সময়কার যে কন্টেম্পোরারি সোর্সগুলোকে বিশ্লেষণ করে, যে প্রত্যেক ঐতিহাসিক কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসকে রচনা করেছেন,
সেই হিস্টোরিওগ্রাফিটা কিন্তু ভালো করে উপলব্ধি করতে হবে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে কিন্তু তুলে ধরতে হবে নিজের মনের মণিকোঠায়, তবেই কিন্তু এই হিস্টোরিওগ্রাফি যে আলোচনা সেটা কিন্তু সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।